বাংলাদেশের রাজনীতির আকাশে যে ঐতিহাসিক ঐক্যের সূর্য ওঠার কথা ছিল তাই যেন এক অমাবস্যার আধারে ঠেকে গেল। জুলাই সনদ, যে নামটি হওয়ার কথা ছিল জাতির সংস্কার আর মুক্তির পথে এক যুগান্তকারী মাইলফলক, সেই নামটি এখন পরিণত হয়েছে এক তীব্র রাজনৈতিক সংঘাত আর অবিশ্বাসের প্রতিশব্দে। দেশের 25টি রাজনৈতিক দল এক গোলটেবিলে বসে এই সনদ স্বাক্ষর সম্পন্ন করল। তখন প্রত্যাশিত উৎসবের আবহের বদলে রাজধানী সহ সারা দেশের রাজনীতিতে শুরু হলো এক নজিরবিহীন তুলকালাম কাণ্ড। এই ঝড়ের একেবারে কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আর তাদের দিকেই ধেয়ে আসছে সমালোচনার তীব্রতম বাণ। এই স্বাক্ষর করলেও যাবতীয় দোষের বোঝা যেন একা জামায়াতের কাঁধেই চাপিয়ে দেওয়া হচ্ছে। গাদ্দার বেঈমান এমন সব তীক্ষ্ণ বিশ্লেষণে দলটিকে বিদ্ধ করা হচ্ছে। আর এই বিষোদগারের ঝড়ে সবচেয়ে বেশি সোচ্চার নবগঠিত দল নাগরিক অধিকার পার্টি বা এনসিপির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের প্রতিটি কোণায় তারা জামায়াতকে রীতিমতো ধুয়ে দিচ্ছে, যেন জুলাই সনদের সকল ব্যর্থতার দায়ভার একা জামায়াতের। এই সমালোচনার দাবানল উস্কে দেওয়ার মূল জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের একটি বক্তব্য। এনসিপির নেতারা আগুনের ফুলকির মতো ছড়িয়ে দিচ্ছে যে পরোয়ার বলেছে জামাত হলো আরো একটি জাতীয় পার্টি, যারা সকালে এক কথা বলে আর দুপুরে আর এক কথা বলে। এই একটি মাত্র উক্তিকে পুঁজি করে জামায়াতের কয়েক দশকের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার এক সর্বাত্মক চেষ্টা চলছে। এটিকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন জামায়াত তার দীর্ঘদিনের আদর্শিক অবস্থান থেকে সরে এসে ক্ষমতার লোভে এক প্রতারণাপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করছে। কিন্তু পর্দার আড়ালে যখন এই খবরের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান চালানো হলো, তখন বেরিয়ে এলো এক সম্পূর্ণ ভিন্ন এবং চমকপ্রদ কাহিনী। বিশ্বস্ত সূত্রে জানা গেল মিয়া গোলাম পরোয়ার এমন কোনো কথাই বলেননি। তার বক্তব্যে ছিল শর্ত সাপেক্ষ এবং অত্যন্ত কৌশলপূর্ণ। তিনি কেবল বলেছিলেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আশ্বাস যদি সরকার দেয় তাহলে সেখানে জামায়াত স্বাক্ষর করবে। এই কথার সরল অর্থ দাঁড়ায় জামায়াত সেই কাঙ্ক্ষিত আশ্বাস পেয়েছে এবং তার ভিত্তিতেই তারা সনদে স্বাক্ষর করছে। এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে কি অন্তর্বর্তী সরকার জামায়াতকে ধোঁকা দিয়ে সে আশ্বাস ভঙ্গ করবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সেই হিম্মত বা রাজনৈতিক বাস্তবতা কোনোটাই নেই, যা দিয়ে তারা জামায়াতে ইসলামের মতো একটি সংগঠিত ও শক্তিশালী দলকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। এটি এখন রাজনীতির মাঠে একটি প্রতিষ্ঠিত সত্যের মতোই উচ্চারিত হচ্ছে। এই একই সুর প্রতিধ্বনিত হলো জামায়াতের প্রভাবশালী আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের কণ্ঠেও। তার দাবি, জুলাই সনদে স্বাক্ষর করাটা এই ইস্যুর সমাপ্তি নয়, বরং এটি একটি দীর্ঘ এবং জটিল আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার সূচনা মাত্র। তিনি মনে করেন এই ঘটনায় বিএনপির যেমন খুশিতে আত্মহারা হয়ে নৃত্য করার মতোই কিছু নেই, তেমনি এনসিপির হতাশায় নিমজ্জিত হয়ে জামায়াতকে শুলে চড়ানোর মতো কোনো যৌক্তিক কারণও নেই। শিশির মনিরের মতে সনদ বাস্তবায়নের জন্য এটি ছিল কেবল প্রথম ধাপ। এখন দলগুলোর প্রধান কাজ হলো দ্রুততম সময়ের মধ্যে তাদের নিজ নিজ সংস্কার প্রস্তাব ও সুপারিশগুলো সরকারের কাছে প্রেরণ করা। এরপর সরকারের দায়িত্ব হবে সেই সুপারিশগুলো হাতে পাওয়ার এক সপ্তাহের মধ্যে একটি আদেশ জারি করা। কিন্তু আসল খেলাটা শুরু হবে ঠিক তারপরেই। সেই আদর্শকে চূড়ান্ত রূপ দিতে এবং এর সাংবিধানিক বৈধতা নিশ্চিত করতে একটি গণভোটের আয়োজন করতে হবে। সারা দেশের মানুষ যদি ভোট দিয়ে এই সংস্কার প্রস্তাবগুলোকে অনুমোদন দেয়, তবে তা পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে আইন হিসেবে গৃহীত হবে। শিশির মনিরের মতে এটাই হলো এই সনদ বাস্তবায়নের একমাত্র সঠিক আইন এবং সাংবিধানিক পদ্ধতি। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ তেমন কোনো চেষ্টা করা হলে তা হবে সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। যখন আইনি ভিত্তি অর্জনের পথ এত পরিষ্কার এবং সুনির্দিষ্ট, তখন এনসিপির এই উগ্র জামায়াত বিরোধিতার পেছনের আসল রহস্যটাই বাকি। তাদের এই ক্ষোভের তীর কেন সরকারের দিকে না গিয়ে কেবল জামায়াতের দিকেই ঘুরে গেল? এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে, যা
যা জামায়াতের কৌশলকে বুঝতে সাহায্য করবে। জামাত ইসলামীর দীর্ঘদিন ধরে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। এটি তাদের অন্যতম প্রধান রাজনৈতিক এজেন্ডা। কিন্তু সেই দাবির শতভাগ বাস্তবায়ন না দেখেই কেন তারা তড়িঘড়ি করে এই সনদে স্বাক্ষর করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাজনৈতিক সমীকরণের আরো গভীর এবং জটিল স্তরে প্রবেশ করতে হয়। বাস্তবতা হলো জামায়াত আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া পিআর পদ্ধতির পক্ষে জোরালোভাবে আর কোনো দলই কার্যত দাঁড়ায়নি। এমনকি জামায়াতের আজকের কটাক্ষ সমালোচক নাগরিক পার্টি বা এনসিপি নিজেরাও এই পদ্ধতির একনিষ্ঠ সমর্থক নয়। তাহলে তাদের এই সমালোচনার নৈতিক ভিত্তিটা ঠিক কোথায়? স্মরণ করা যেতে পারে মাত্র গত মাসে একটি খবর সংবাদ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবি জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ মোট 8টি দলের একটি যুগপৎ আন্দোলন প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। সেই সময়ে বিএনপি বিহীন এই জোটের সম্ভাবনায় অনেকে আশাবাদী হয়েছিলেন এবং একে রাজনীতির মাঠে একটি নতুন শক্তির উত্থাপন হিসেবে দেখছিলেন। কিন্তু নাটকীয়ভাবে একেবারে শেষ মুহূর্তে এসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই জোট থেকে নিজেদের সরিয়ে নেন। তারা অন্তত স্পষ্ট ভাষায় ঘোষণা দেন যে জামায়াতের সাথে কোনো ধরনের সমঝোতা বা আন্দোলন করা যাবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ঠিক সেই মুহূর্তে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছিল যে জুলাই সনদ নিয়ে রাজনীতি করার খায়েশ থাকলেও এটি বাস্তবায়নে প্রকৃত রাজনৈতিক ইচ্ছা এনসিপির কখনোই ছিল না। তাদের চরিত্র যেন বাইরে এক আর ভেতরে আরেক। এই প্রবাদেরই এক নিখুঁত প্রতিচ্ছবি। জামায়াত যে এই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকারকে কম চাপ দেয়নি তা নয়। তারা আন্দোলন করেছে, রাজপথে নিজেদের শক্তির জানান দিয়েছে এবং সরকারকে বারবার তাদের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে দিয়েছে। এখন যখন সেই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নেওয়ার প্রতিক্রিয়া চলছে, তখন বাস্তবায়নের মূল আশ্বাসটা ঠিক জামায়াতি সরকারের কাছ থেকে আদায় করে নিচ্ছে, যা অন্য কোনো দলের পক্ষে সম্ভব হয়নি। এর ফলে সরকারের পক্ষে এখন এই প্রস্তুতি থেকে পিছু হটার কোনো সুযোগ কার্যত নেই। আর এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু পিআর পদ্ধতির বিষয়টিও পরোক্ষভাবে যুক্ত রয়েছে। অ্যাডভোকেট শিশির মনিরের বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী যদি প্রস্তাবিত গণভোটে দেশের জনগণ পিআর পদ্ধতির পক্ষে রায় দেয়, তাহলে সেই পদ্ধতিতে নির্বাচন হতে বাধ্য থাকবে সরকার এবং নির্বাচন কমিশন। আজ বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ 25টি রাজনৈতিক দল যখন এই প্রক্রিয়ায় অংশ হয়েছে, তখন কিছু দল নিজেদের গুটিয়ে নিয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা কিছু বামপন্থী দল আগে জানিয়েছিল এই জুলাই টুলাই নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, তারা কোনো সংস্কার চায় না। আর সর্বশেষে তাদের সাথে যুক্ত হলো এনসিপি। কিন্তু সবচেয়ে বড় প্রহসন হলো এনসিপি যে আইনি ভিত্তি না পেলে স্বাক্ষর করবে না বলে গো ধরে বসে আছে। সেই গোসাটা তারা সরকারের ওপর না দেখিয়ে তারা সম্পূর্ণ জামায়াতের ওপর বর্ষণ করছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার তো এক অর্থে তাদেরই সরকার। তারা বিভিন্ন সময়ে গর্ব করে বলেছে যে সরকারের প্রধানকে তারাই নিয়োগ দিয়েছে। সরকারের দুজন গুরুত্বপূর্ণ ছাত্র উপদেষ্টাও তাদেরই লোক, জামায়াত শিবিরের কেউ নয়। বরং শুরু থেকেই তারা জামায়াত শিবিরের ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি থেকে মাইনাস করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাদের প্রশ্ন হলো, জুলাই সনদের আইনি ভিত্তিটা কে দেবে? তাদের নিজেদের লোক দিয়ে গড়া সরকারই তো দেবে। যদি তাদের মনে হয় যে সরকার প্রধান ডক্টর ইউনূস বেইমানি করেছে, তাহলে সেই সরকার থেকে তাদের দুজন উপদেষ্টা আসিফ এবং মাহফুজ পদত্যাগ করছেন না কেন? তাহলে কি তারা এই বেইমানির অংশীদার? কিন্তু তাদের তো কোনো গালি দিচ্ছে না, তাদের দিকে কেউ আঙ্গুল তুলছে না। সব দোষ যেন নন্দ ঘোষ জামাত শিবিরের। রাজনীতির মাঠে এই ঘটনাকে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফলের সাথে তুলনা করছেন। ডাকসু নির্বাচনের মাধ্যমে বাকশাল যেমন ছাত্র রাজনীতির অপ্রাসঙ্গিক হয়ে উঠেছিল, তেমনি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এনসিপিও জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেল বলে মনে করছে বহু বিশ্লেষক। ফেসবুকের পাতা যেন রাজনৈতিক বিনোদনে ভরে গেছে। এনসিপির সমর্থকরা জামায়াতকে তিলে তিলে ঝাঁকা দিয়ে মারতে চাইছে, কিন্তু বাস্তবতা হলো জামায়াত তাদের বহুবার সুযোগ দিলেও তারা সেই সুযোগের সদ্ব্যবহার করেনি, বরং বারবার পেছন থেকে ল্যাং মেরে জামায়াতকে ফেলে দিয়েছে। বামদের কথায় প্রভাবিত হয়ে তারা শিবিরের রাজনীতি ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল। বন্দরনগরের রাফি থেকে শুরু করে ঢাকার বাকি পর্যন্ত, বট পার্টি থেকে রিয়েল পার্টি পর্যন্ত সবাই যেন শোকের সাগরে ভাসছে। মাহিন থেকে শুরু করে ইসলামপন্থী সার্জিস পর্যন্ত সবার মধ্যে এক তীব্র হতাশার সুর। এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পিনাকি ভট্টাচার্যের মতো রাজনৈতিক ভাষ্যকাররাও। তার মতে এনসিপি তলে তলে বিএনপির সাথে আসন সমঝোতার গোপন চেষ্টায় আজকের
এই অবিশ্বাস এবং রাজনৈতিক ভাঙনের মূল কারণ। তাদের এই লেভেলের রাজনীতির কারণেই তারা যেন নিজেদের দলকে শেষ করে দিয়েছে। তেমনি জুলাই সনদের ঐক্যবদ্ধ সম্ভাবনাকেও কবর দিয়েছে। কবিরাল বাঙালি নামে একজন লেখক সামাজিক মাধ্যমে লিখেছেন, জামায়াতের সাথে যুগপৎ আন্দোলনে থাকার ঘোষণা দিয়ে আগের দিন রাতে তা থেকে সরে গিয়ে যারা বিএনপির সাথে সিট ভাগাভাগি করতে গিয়েছিল তাদের মুখে এত এখন হাউখাউ কেন? এই পরিস্থিতিকে আরো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, জামায়াতের নির্বাহী পরিষদের যদি অনভিজ্ঞ এবং অপরিণামদর্শী নেতারা সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো এনসিপির সাথেই থাকতো। নাহিদকে নেতা মেনে এনসিপির আধিপত্য স্বীকার করেই হয়তো তারা জোটে থাকতো। কিন্তু অ্যাডভোকেট শিশির মনিরের মতো দূরদর্শী এবং আইনজ্ঞ নেতার উপস্থিতি জামায়াতের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। তারা বিচক্ষণ আইন এবং রাজনৈতিক পরামর্শে জামায়াত জুলাই সনদে স্বাক্ষর করার মতো একটি জটিল কিন্তু অত্যন্ত কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। এটা অনস্বীকার্য যে আইন এবং সংবিধানের জ্ঞানে বিএনপির সালাউদ্দিনের মতো ব্যক্তিত্বের বিপরীতে ঐক্য কমিশনে একা শিশির মনির ছাড়া আর কেউ সেভাবে জোরালো যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেনি। এনসিপির টকশোগুলোতে আলোচনার ঝড় তুলতে পারলেও ভোটের মাঠে নিজেদের দাঁড় করানোর মতো সাংগঠনিক শক্তি তারা এখনো অর্জন করতে পারেনি। ডক্টর ইউনূস হয়তো তাদের অনেক সুযোগ দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। ইউনূস সম্ভবত বুঝতে পেরেছে যে আগামী রাজনীতির স্রোত কোন দিকে বইছে। সত্য কথা হলো, কয়েকজন আলোচিত নেতা, কয়েকজন টকশো সর্বস্ব ফিগার আর কিছু পেইড সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দিয়ে একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল দাঁড় করানো যায় না। এর জন্য প্রয়োজন তৃণমূলের সমর্থন, যা এনসিপির নেই। জুলাই সনদের 25টি দল স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপির তীক্ষ্ণ নজর কেন জামায়াতের দিকেই। যারা ভেবেছিল 71-এর ইস্যু নিয়ে জামায়াত খুব বিপদে আছে, তাই তারা এনসিপির কথা মতো উঠবে বসবে, নাহিদকে নেতা মানবে, এমনকি তাকে প্রধানমন্ত্রী বানানোরও স্বপ্ন দেখবে। কিন্তু ডাকসু নির্বাচনে জামায়াত শিবির তাদের কৌশল পরিবর্তন করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। তারা বাকশাসকে কোনো পাত্তাই দেয়নি, কোনো সমঝোতায় যায়নি। ফলে এনসিপি যা আশা করেছিল তা বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে এসেছে। আজ বুঝে হোক বা না বুঝে হোক, অনেকেই বাকি 24টি দলকে বাদ দিয়ে কেবল জামায়াতের সমালোচনায় মুখর। কিন্তু গভীর রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখলে জামায়াত তাদের রাজনৈতিক ইতিহাসে আজ একটি অন্যতম সঠিক এবং দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে। এটা মাস্টার স্ট্রোক নাকি আত্মসমর্পণ, সেই বিতর্ক চলতে পারে, তবে জামায়াতের কৌশলকে এনসিপির রাজনীতিতে কোণঠাসা করে দিয়েছে তাই স্পষ্ট। এনসিপি নয়, কেবল জামায়াতই পারবে ওই জুলাই সনদের আইনের ভিত্তি আদায় করে নিতে, কারণ তাদের আছে এক শক্তিশালী ও সুসংগঠিত জনসমর্থন এবং দেশের অন্যতম বৃহৎ জনশক্তি। এই শক্তিকে উপেক্ষা করে কেবল বিএনপির কথায় চলার মতো অবস্থানে ডক্টর ইউনূসের সরকার নেই। আর যদি সেই চেষ্টা করাও হয়, তাহলে জামায়াত কি করতে পারবে তার প্রমাণ হয়তো ভবিষ্যতেই দেখা যাবে, যেমনটি আওয়ামী লীগ তার শাসনামলে অতীতে হারে হারে টের পেয়েছে। রাজনীতির এই কুয়াশাচ্ছন্ন পথে জুলাই সনদ কি সত্যি সংস্কারের আলো জ্বালাবে, নাকি ক্ষমতার নতুন সমীকরণে হারিয়ে যাবে, সেই উত্তর এখন সময়ের গর্ভে। তবে একটি বিষয় পরিষ্কার, এই সনদকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন খেলার সূচনা হয়েছে, তার প্রধান কুশীলবদের একজন এখন বাংলাদেশ জামায়াত ইসলামী, যারা এই খেলায় নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালটি দিয়েছে। এখন কেবল দেখার অপেক্ষা, এই চাল প্রতিপক্ষকে চেকমেট করে নাকি এক দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার জন্ম দেয়।